সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি ডেঙ্গু আতঙ্ক, উদ্যোগ কি এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে দুজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। ডাক্তার বেনজির আহমেদ আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি যুক্ত আছেন আমার সাথে। আছেন ডাক্তার লেনিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা তাদের কাছ থেকে এই ডেঙ্গু আতঙ্ক এবং এই ডেঙ্গু আতঙ্ক থেকে কিছুটা মুক্তি বা পরিত্রাণ পাওয়ার কি উপায়, শেষ প্রসঙ্গে তাদের সাথে আজকে আলোচনায় যুক্ত থাকব। আমি ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে আতঙ্ক দিনে দিনে বাড়ছে এবং মৃত্যু সংখ্যাও বাড়ছে, এই আতঙ্ক দূর করতে আসলে উদ্যোগগুলো কি কি নেওয়া যেতে পারে? অবশ্যই আপনার কাছে প্রশ্ন থাকবে, তবে সেটি সবশেষে আলোচনা করব। সংকটের সমাধান হিসেবে ডেঙ্গুটা কি, ডেঙ্গুটা কেন, এবং এই মৌসুমটা এলেই ডেঙ্গুর যে প্রকোপটা বাড়ে সেই বিষয়টা আমরা প্রতি বছরই দেখি, এটি কেন? আমি বিস্তারিত ডেঙ্গু সম্পর্কে জানতে চাই আপনার কাছে ডাক্তার বেনজির আহমেদ। ধন্যবাদ। ডেঙ্গু একটা বাহকবাহিত ভাইরাল ডিজিজ। এটা বাহক দ্বারা ছড়ায় এবং এটা একটা ভাইরাল ডিজিজ। আমরা নানা ধরনের সংক্রামক রোগ জানি, এর মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা হয়, প্যারাসাইট দ্বারা হয়, ফাঙ্গাস দ্বারা হয়, ভাইরাস দ্বারা হয়। তো ভাইরাস দ্বারা বেশ কিছু বড় মহামারী হয় বা আমাদের বিশ্ব মহামারী হয়, যেরকম কোভিড, এরকম ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা, তেমনই ডেঙ্গু এরকম একটা ভাইরাস। তবে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু রোগ যদিও আমরা বলি, কিন্তু ভাইরাসটা 4 ধরনের এবং এই প্রত্যেকটা ধরন আলাদা আলাদা, এদের বৈশিষ্ট্য আলাদা, এদের যে ইমিউনোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলি যেটাকে আমরা, যেটা দ্বারা আমাদের প্রতিরোধ হয় এবং যেটা ডেঙ্গুর জটিলতা বা ভয়াবহতা, এই ইমিউনোজেনেসিটি বা ইমিউনোলজিক্যাল রিয়াকশনটা কাজ করে, সেই দিক থেকে এরা 4টা একদম আলাদা, 4টা টাইপ: ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। এবং একজন মানুষের এই 4টা টাইপ দ্বারা ক্রমাগতভাবে সংক্রমণ হতে পারে। তবে একটা মানে কিছুটা স্বস্তির দিক, যে টাইপটা দ্বারা একবার সংক্রমণ হবে কারো, সেটা দ্বারা তার হবে না। তাহলে আপনি এইভাবে বলতে পারেন যে আমাদের 4টা দ্বারা আমরা 4বার আক্রান্ত হতে পারি। এবং বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, তাহলে 18কে 4 দিয়ে গুণন করলে 72 কোটি এই ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এই ডেঙ্গি ভাইরাসগুলো দিয়ে। ডেঙ্গি রোগটা, এটা সংক্রামক রোগ হলে আমরা সাধারণত দেখি তার জ্বর একটা কমন ম্যানিফেস্টেশন, উপসর্গ থাকে। তো এরও জ্বর উপসর্গ একটা আছে, সাধারণত জ্বর থাকেই। তবে জ্বরের পাশাপাশি আরও নানা ধরনের লক্ষণ দেখা দেয়, আরও নানা ধরনের জটিলতা দেখা দেয়। তো ডেঙ্গু কখনো কখনো হবে, কিন্তু আমি জানতে পারবো না যে আমার ডেঙ্গু হয়েছে। আমি ভাববো যে আমার একটা সাধারণ জ্বর হয়েছে, আমি বুঝতেই পারবো না যে আমার ডেঙ্গি হয়েছে, পরীক্ষা যদি আমি না করি। কখন বুঝবো যে আমার ডেঙ্গি হয়েছে? আসলে আমরা এইভাবে বলতে পারি, আমাদের ডেঙ্গি সিজন যেটা, যেমন আমাদের মে মাস থেকে বাংলাদেশে ডেঙ্গু সিজন, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আমরা গত 20 বছরে বা 26 বছরে 2000 সাল থেকে ঢাকায় যে ডেঙ্গু হওয়া শুরু হলো, তখন থেকে আমরা সাধারণত এই সময়ে হলে একটা ডেঙ্গু সন্দেহ করি। আর ডেঙ্গুর ক্লাসিক্যাল কিছু লক্ষণ আছে, ক্লাসিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে। কতদিনের জ্বর? জ্বর সাধারণত সপ্তাহখানেক, 3 দিন হলে পরে তো আমরা সাধারণ ইনফ্লুয়েঞ্জা হিসেবে সেটাকে বিবেচনা করতে পারি। ওইভাবে বলা যায় না একেবারেই যে 3 দিন হলে ইনফ্লুয়েঞ্জা, তা বলা যাবে না। এটা দুটোরই পার্থক্য আছে। তো সাধারণত এতে উচ্চ তাপমাত্রা হয়, জ্বরটা 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটা রেট্রো অরবিটাল পেইন বলি আমরা, অর্থাৎ চোখের পিছনে এই জায়গাটা ব্যথা হয় এবং হাড়েও ব্যথা হয়। তো এগুলো কিছুটা লক্ষণ। তবে এর বাইরে মারাত্মক দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া, পেটে বুকে পানি জমা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেলুর হওয়া, তারপরে কখনো কখনো ডায়রিয়া নিয়ে আসা, কখনো কখনো স্নায়বিক জটিলতা নিয়ে আসা।
তার মানে ধরতে গেলে কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না লক্ষণ। আমাদের শরীরে যা কিছু আছে প্রত্যেকটা অর্গানকেই প্রত্যেকটা অর্গানকেই এফেক্ট এফেক্ট করতে পারে এবং সেই অনুযায়ী লক্ষণ হতে পারে। তবে আমরা এই সময় কারো যদি জ্বর হয় তাকে একটা ধারণা রাখতে বলবো যে তার ডেঙ্গু হতে পারে, ডেঙ্গুও হতে পারে। মানে সে যেন নিশ্চিন্ত না থাকে, যাতে নিশ্চিন্ত না থাকে যে জ্বর হয়েছে, এটা একেবারে কিছু যায় আসে না। এটা একেবারে মানে এবং মারাত্মক এখানে লেভেলে আরেকটা যাওয়ার জিনিস আগে যেটা আমাদের এবার মন্ত্রী মহোদয় সাম্প্রতিককালে ঘোষণা দিয়েছেন যে ডেঙ্গু পুরোপুরি সেরে না গেলে যেন হাসপাতাল থেকে ছুটি না দেওয়া হয়, তারা হাসপাতাল থেকে যেন না যায়। কেননা এইটা মানুষের অনেকে জীবনঘাতী হতে পারে। যেমন জ্বর যখন ছেড়ে যায় তখন আমরা তো ভাবি তাহলে জ্বর ছেড়ে গেছে মানে আমি ভালো। এই ডেঙ্গু যে জটিলতাটা ভেতরের সেটা হয় ভাইরাসটা মরেছে কিনা সেটা তো কোনো সেইটা কারণে না, আসলে জ্বর ছেড়ে যাওয়ার পরে অর্থাৎ 7 দিনের পর থেকে ওই যে বলছিলাম যে অ্যান্টিবডি তৈরি করে, ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়, এই ইমিউনোলজিক্যাল রিয়াকশন হতে পারে এবং এই রিয়াকশনের ফলে মারাত্মক জটিল ডেঙ্গু বা মারাত্মক ডেঙ্গু হতে পারে, তার থেকে জীবনও হানি হতে মানে সেটা আবার ফিরে আসতে পারে। ফিরে আসা কথাটা না, কারণ তার জটিলতার পথে চলে যায়। জটিল মানে তার ভাইরাস হয়তো তখন আর নেই, হ্যাঁ, কিন্তু তার এক ধরনের জটিলতা, তার ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, তার লাংসে পানি জমতে পারে, সেই কারণে সে নিঃশ্বাস না নিতে পারে, তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের জটিলতাগুলো হয়। ওকে, সেই আমি জন্য আমি আমি ডাক্তার জ্বর ছেড়ে গেলে যেন আমরা নিশ্চিন্ত না হয়ে যায় আমি ভালো হয়ে গেছি। জ্বর ছেড়ে গেলে কিংবা রোগীকে সাধারণ যে মানে প্রাথমিক যে চিকিৎসা দিয়ে সেটিকে বাড়িতে নজরদারির জন্য রাখা, এই ধরনের বিষয়গুলো যেন এড়িয়ে যায়। আমাদেরকে সেই সচেতনতার কথাই হয়তো বা স্বাস্থ্যমন্ত্রী বলছেন। আমি ফিরবো ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছে। আমি একটু ডাক্তার লেনিন চৌধুরীর কাছে চলে যেতে চাই এবং যে বিষয়টা ডাক্তার চৌধুরী আপনার কাছে জিজ্ঞেস করতে চাই ওই রোগ সম্পর্কিতই। আসলে ডেঙ্গু হয়েছে আমি বুঝবো কতদিনে? জ্বরের মাত্রার একটা কথা বললেন ডাক্তার বেনজির আহমেদ এবং চিকিৎসার কথাও বললেন। প্রতিষেধকটা আসলে কি? মানে শুধুই কি নাপা, শুধুই কি প্যারাসিটামল, এইসবই কি, নাকি অন্য কোনো টিকা, ভ্যাকসিন এইসবের কোনো বিষয় আছে? মানে ডেঙ্গিকে শুধুই কি আমরা ওই নাপা প্যারাসিটামলের উপরে ছেড়ে দেব? ধন্যবাদ। প্রথম কথা, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, জ্বর, এবং এই ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিষেধক নেই, প্রথম কথা। কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করার জন্য ইতিমধ্যেই 2টো ভ্যাকসিন বাজারে এসছে। এর মধ্যে জাপানের একটি কোম্পানি কিউডেঙ্গা নামে একটি ভ্যাকসিন তৈরি করেছেন, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি 6 থেকে 16 বছরের শিশুদের বা কিশোরদের দেওয়ার জন্য অনুমোদন করেছে। কিন্তু এখনো এটি সহজলভ্য না বলে দেয়া হয় না। এবারের প্রেক্ষাপটে বাংলাদেশে ডেঙ্গু কেন ভয়াবহ হতে পারে, কেন আমরা এত শঙ্কিত, অথবা স্বাস্থ্যমন্ত্রী কেন সতর্কবাণী উচ্চারণ করলেন, এই প্রেক্ষাপটটা বোঝার জন্য কিন্তু বর্তমানে আমাদের দেশে রোগ যেগুলো হচ্ছে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। যেমন হামের একটি মহামারী চলছিল, সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। হামের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যাদের হাম হয়েছে তাদের শরীরে নানা ধরনের জটিলতা হয় হাম পরবর্তী সময়ে। তার মধ্যে একটি জটিলতা হচ্ছে, ইংরেজিতে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইমিউন অ্যামনেশিয়া, অর্থাৎ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা 2-3 ভাবে হয়। একটি, যেমন আমরা যাদেরকে টিকা দিই, টিকা পেলে যে রোগটির টিকা দেওয়া হয় তার বিরুদ্ধে কি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আরেকটা হচ্ছে, কারো একবার একটা রোগ হয়েছে, ওই রোগের প্রতিষেধক শরীরের ভেতরে তৈরি হয়েছে, প্রতিরোধ ক্ষমতা, সেটা একটি। আরেকটা হচ্ছে জন্মগত বা পরিবেশগতভাবে। এখন হামে যে কাজটি করে, যারা হামে আক্রান্ত হয় ভালো হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে 73% মানুষের শরীরে পূর্বেকার যে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল সেটি নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া, বাংলায় আমরা বলবো রোগ প্রতিরোধের স্মৃতিভ্রম। অ্যামনেশিয়া শব্দের অর্থ স্মৃতিভ্রষ্টতা বা স্মৃতিভ্রম। ইমিউন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ যার শরীরে আগে ইতিমধ্যেই
ডক্টর বেনজির চমৎকার করে বলেছেন, ডেঙ্গুর 4টি উপধরন, 1, 2, 3, 4, ইংরেজিতে বলে ডেন 1, 2, 3, 4। ধরা গেল সাধারণ নিয়ম অনুযায়ী গত বছর বা তার আগের বছর আমার ডেন 1 দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম, তাহলে এ বছরে আমি ডেন 1 দ্বারা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই আমার নাই। কিন্তু যদি আমার শরীরে হামের জীবাণু প্রবেশ করে থাকে, ভাইরাস প্রবেশ করে থাকে, বা আমি হাম আক্রান্ত হই, তাহলে কিন্তু ইমিউন অ্যামনেশিয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতার ভ্রষ্টতার জন্য, স্মৃতিভ্রমের জন্য আমার আগে যে ডেন 1 এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে আগের বার যারা গত ধরা গেল 26 বছরে যারা 2 বা 3 ধরনের ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছিল, তাদের শরীরে কিন্তু প্রতিরোধ ক্ষমতা ছিল। কিন্তু এবার যদি তারা হাম আক্রান্ত হয়ে থাকে, তাদের কিন্তু ওই প্রতিরোধ ক্ষমতা থাকবে না। তার মানে শরীর ভুলে যাচ্ছে যে এই শরীরটা আগে এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে নতুন করে, অথবা ধরুন যে শিশুটিকে আমরা ছোটবেলায় টিকা দিয়েছি, তার এবছর হাম হয়েছে, ডিপথেরিয়ার বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতা ছিল, হুপিং কফের বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু ইমিউন অ্যামনেশিয়ার জন্য সেই প্রতিরোধ ক্ষমতাগুলো কিন্তু শরীর ভুলে যেতে পারে, তার আবার ডিপথেরিয়া বা হুপিং কফ হতে পারে। এবং এই ইমিউন অ্যামনেশিয়াটা হামাক্রান্ত ব্যক্তি ভালো হওয়ার পরে তার শরীরে 2 থেকে 3 বছর থাকে। এ কারণে আমরা আশঙ্কা করছি এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গতবারের বা তার আগের যে কোনো সময়ের চেয়ে কম হলেও তুলনামূলক হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু মানে ভাবিয়ে তুলেছে এবং সতর্ক হওয়ার জন্য আমাদেরকে মানে সংকেত দিচ্ছে। একই সাথে দেখুন, আপনি যথার্থ একটি প্রশ্ন করেছেন, একজনের জ্বর হয়েছে, সেই জ্বরটা প্রথম দিন বা দ্বিতীয় দিনে এটা হতে পারে হামের জন্য, হতে পারে ডেঙ্গুর জন্য, হতে পারে এখনো কিছু করোনা হচ্ছে 1-2, তার জন্য, হতে পারে সাধারণ ভাইরাস জ্বর, হতে পারে টনসিলের ব্যথা বা শ্বাসতন্ত্রজনিত। আমি কিভাবে বুঝবো? এটাও একটি বড় প্রশ্ন। তাহলে আমাকে কতগুলো সতর্ক বিষয় মানে মাথায় রাখতে হবে। সতর্কতার বিষয় কেমন? জ্বর যারই হোক না কেন, তাকে আমরা মশারির নিচে রাখবো, নাম্বার 1। 2 নাম্বার, আমরা কাল বিলম্ব না করে জ্বরের 2য় বা 3য় যে কোনো দিন আমরা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিব। চিকিৎসক যে কাজগুলো করবে, যেমন ধরুন এই সময় তীব্র শরীর ব্যথা, জ্বর, সে একটি ডেঙ্গুর পরীক্ষা করবে। ডেঙ্গুর পরীক্ষার 2টো ধরন রয়েছে। 5 দিনের আগে বা 4 দিনের আগে আমরা অ্যান্টিজেন নামের একটা পরীক্ষা করি, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। এই পরীক্ষাটা করে যদি দেখে যে তার শরীরে এটি পজিটিভ বা এটি আছে, তাহলে ডেঙ্গু নিশ্চিত হলো। তা না হলেও যদি ডেঙ্গুর লক্ষণগুলো থাকে, তাহলে কিন্তু আবার 5 দিনের শুরু করে অ্যান্টিবডি চেক পরীক্ষা করবে, করে নিশ্চিত হবে। সেটিও যদি নেগেটিভ আসে, তারপরে কিন্তু লক্ষণ অনুযায়ী সে ডেঙ্গুর জন্য আবার পুনরায় পরীক্ষা করবে। অর্থাৎ পরীক্ষাতে নেগেটিভ আসলেও যদি চিকিৎসক মনে করে ডেঙ্গুর সবগুলো লক্ষণ আছে, তাহলে কিন্তু ডেঙ্গু ভেবে চিকিৎসক দিতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা গোটা 7 বিপদ লক্ষণের কথা বলি। যেমন একজনের পেটে তীব্র ব্যথা, বমি হচ্ছে, এটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার। শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তার মানে ফুসফুসে পানি জমে তার শ্বাসকষ্ট। ব্লাড প্রেশার কমে সে জ্ঞান হারিয়ে ফেলল, অথবা চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, অথবা সে আবোল তাবোল বকছে, অথবা মানে তার নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা রাস্তা, দাঁতের গোড়া দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই যে লক্ষণগুলো, রোগীর কি আগে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ, যদি জ্বর আসার 3-4 দিনের পর থেকে এই জাতীয় লক্ষণ দেখা যায়, তখন অতি অবশ্যই তাকে হাসপাতালে স্থানান্তর করতে হবে। আমি ফিরবো ডাক্তার লেনিন চৌধুরী। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হলো জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ঠিকই, কিন্তু গত বছর ধরে বছর বললে ভুল হবে, আসলে বেশ কয়েক বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে যে আমাদের ভঙ্গুর অবস্থা দেখেছি, করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে আমরা আসলে কতটুকু এই জায়গাটাতে দুর্বল। বরাদ্দ বেড়েছে, সেটি কি স্বস্তির কোনো কারণ হবে কিনা, সে বিষয়টি নিয়ে আপনাদের কাছে প্রশ্ন থাকবে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন।
কিছু হয়ে যায় তাহলে দায়ী কিন্তু দেশ টিভি, বুঝছো? এখানে কিন্তু মশা ঘুরে বেড়াচ্ছে। আলোর নিচে অন্ধকার। হ্যাঁ। আমার ডেঙ্গু হবে না, না? হ্যাঁ। আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করছি আর বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ডেঙ্গু আতঙ্ক, উদ্যোগ কি, এই বিষয়টি নিয়ে কথা বলছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে। আলোচনাতে ফিরে যেতে চাই ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে চলে যেতে চাই। করোনা ভাইরাসের সময়ে আমরা দেখেছি করোনা ভাইরাস আমাদেরকে আসলে একেবারেই খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর, আমাদের চিকিৎসা ব্যবস্থা কতখানি দুর্বল সেটি দেখিয়ে দিয়েছে। আমরা মানে করোনার নকল সনদ থেকে শুরু করে নকল মাস্ক, নকল ভ্যাকসিন সবকিছুই কিন্তু বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের ইতিহাসে আছে। মানে স্বাস্থ্য ব্যবস্থার চরম দুর্দশা ছিল। এর মধ্যে মানে এই যে গত প্রায় বছর খানেক ধরে আমরা হামের একটা প্রাদুর্ভাব দেখেছে এবং প্রায় 600-র বেশি শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এটিও স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার একটা জায়গা। ডেঙ্গুর সিজন চলছে, আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করছি ঠিকই, এরপরও আমরা দেখব যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যাও কিন্তু কমছে না। আমরা দেখেছি নকল ভ্যাকসিন, নকল মশক নিধনের যে ওষুধ স্প্রে, সেটা দিয়ে মশা মরে না, মানুষেরই বরং উল্টা ক্ষতি হয়। এইরকম ইতিহাসের মধ্য দিয়ে আমরা যখন গেছি তখন স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, সেটি কতটুকু স্বস্তির কারণ হবে বলে আপনার মনে হয়? ডাক্তার বেনজির আহমেদ। আমাদের বাংলাদেশে স্বাস্থ্যের বরাদ্দ অনেক বেশি দরকার। তো আমরা এটা বহুদিন থেকে এটা নিয়ে বলছি যে স্বাস্থ্যের বরাদ্দ বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্ডিকেটর আছে যে কত পার্সেন্ট বাজেটের বরাদ্দ স্বাস্থ্যের জন্য থাকা উচিত। আমরা তার ধারে কাছেও নেই। ধরেন 15% বলে, আমাদের সেখানে 4%, 5%। তো এইটা বরাবরই গত অনেক দিন থেকে এটা হয়ে আসছে যে এর বৃদ্ধি হচ্ছে না, এবং গত কয়েক বছরে এটা আরও খারাপ হয়েছে। গত বছরে যদি চিন্তা করেন এটা খুবই সামান্য, এবং আমাদের এই বাজেট না থাকার ফলে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে নানা চাহিদা, এই চাহিদাগুলো আমরা ধীরে ধীরে পূরণ করতে ব্যাহত হচ্ছে, আমরা পাচ্ছি না। এবং তার ফলশ্রুতিতে আমাদের যে স্বাস্থ্যসেবাটা, সরকারি স্বাস্থ্যসেবা, সেটা ধীরে ধীরে কমে আসছে। আগে 80% লোক আমাদের হাসপাতালগুলো থেকে সেবা পেত, এখন সেটা কমতে কমতে 20% বা 30% হয়েছে, 12%। তো এবং এটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। কারণ হলো এই যে মানুষ সরকারি হাসপাতালে যে বেশিরভাগ ক্ষেত্রেই আর সেবাটা পাচ্ছেন না, ঘুরতে হয় অনেক দিন, তাদের ঘুরে ঘুরে ভর্তি হতে হয়। একটা অপারেশনের ডেট পড়ে মাসের পর মাস, অনেক সময় এটা হয় না। এইরকম হতে হতে এসে এখানে পরীক্ষা নিরীক্ষাগুলো সব বাইরে থেকে করে আনতে হয়, ওষুধপত্র সব বাইরে থেকে কিনতে হয়। এই যে এত ঘাটতি, এই ঘাটতির ফলে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে সরকারি হাসপাতাল থেকে। তো এইটা হয়তোবা যাদের অর্থ আছে তারা নিতে পারেন এটা, কিন্তু যারা বিত্তহীন মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ, যারা আমাদের তাদের আর্থিক অবস্থাটা এই পর্যায়ে না, তাদের দুটোর একটা ঘটে, আইদার তারা চিকিৎসাটা নেন না, অথবা চিকিৎসা নিতে যেয়ে তারা আরও সর্বশান্ত হয়ে যান, ভূমিহীন হয়ে যান, বিত্তহীন হয়ে যান। তো সুতরাং বাজেট যে বেড়েছে এবারে, সেটাতে প্রথমে সাধুবাদ জানাই যে বাজেটটা বেড়েছে। এখন এই যে বাজেটটা বাড়লো এবং বেশ ভালো পরিমাণ বেড়েছে, এই বাজেটটা খরচ হবে কিসের জন্য এবং তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি, এগুলো সম্বন্ধে যে প্রস্তুতি দরকার, সেইটার কথা এখন আমরা শুনতে পাচ্ছি। হাসপাতালগুলোর পরিবেশ একটু বলবেন ডাক্তার বেনজির আহমেদ। আমি মানে সরকারি হাসপাতালগুলোর পরিবেশ, বিশেষ করে একজন রোগী যখন সেখানে চিকিৎসা নিতে যান বা সেখানে যখন স্বাস্থ্যসেবা নিতে যান, তার সাথে যে মানুষগুলো থাকে, দালালদের দৌরাত্ম্য, এবং সেই সাথে পরিবেশ, সামগ্রিক পরিবেশ, আপনি একেবারে মানে ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি বলেন তো একটু, যদি বলেন যে এই জায়গাগুলো মানে আমাদের হাসপাতালগুলো যেটা দাঁড়ায়, আমাদের বাংলাদেশে মানুষ তো 18 কোটি, দেশটা ছোট। তো আমরা কয়েকটা হাসপাতাল দেখেই হয়তো ভাবি যে যথেষ্ট হাসপাতাল আছে। ঢাকা মেডিকেল কলেজ দেখে ভাবি যে আমাদের বিরাট একটা হাসপাতাল আছে, কিন্তু 18 কোটি মানুষের যে চাহিদা,
আমাদের দেশে অসুস্থতার হার বেশি অনেক দেশের চেয়ে। মানুষ, আপনি এটা পরিবারে যদি যেয়ে দেখেন, একাধিক সদস্য কোনো না কোনো রোগ বা একাধিক রোগে তারা আক্রান্ত। সুতরাং তাদের স্বাস্থ্য চাহিদাটা বেশি। যেহেতু স্বাস্থ্য চাহিদা বেশি এবং আমাদের লোক সংখ্যা বেশি, সুতরাং এই হাসপাতালগুলো অপ্রতুল, একেবারেই অপ্রতুল। আমাদের যে হাসপাতাল আছে এর আরও হয়তো বা 100 গুণ হাসপাতাল বাড়ালে তাহলে হয়তোবা আমাদের চাহিদার কিছুটা পূরণ করা যাবে, যেটা কখনোই হবে না। এখন ঢাকা মেডিকেল কলেজ ধরুন 2000, 2500, 3000, 5000 বেড, কিন্তু রুগী থাকে তার 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 10 গুণ। এখন একটা ওয়ার্ডে ধরেন 20 জন রুগী থাকতো, সেখানে যদি 200 রুগী থাকে, তাহলে আপনি বলেন যে এই ওয়ার্ডের পরিচ্ছন্নতা কতটুকু রাখা যাবে। 1, 2 নম্বর হলে বাথরুম কতটুকু পরিষ্কার করা যাবে, কতটুকু সম্ভব। 3 নম্বর বলেন যে এই যে এত বেশি রোগী, তাদেরকে ওষুধটা তো 24 জন রোগীর, কিন্তু 200 জন রোগী আছে, তাহলে স্বাভাবিক কারণে তার ওষুধ পাবে না। নার্স ওই ওয়ার্ডের জন্য হয়তো ধরেন 5 জন নার্স, তো 5 জন নার্স 30 জন রোগীকে সেবা দিতে পারতো ভালো, কিন্তু যখন 200 জন রোগী হবে তখন তাকে যদি শুধু ওষুধটা দিতে হয় তাহলে তার সারাদিন চলে যাবে, কিন্তু তার তো অনেক কাজ আছে। তার টেম্পারেচার দেখতে হয়, তার ইঞ্জেকশন দিতে হয়, ওষুধ আনতে হয়, নানা প্রশাসনিক কাজ আছে, অনেক কাজ আছে। আপনি যদি ডাক্তারদের কথা চিন্তা করেন, ওখানে একজন আমাদের হয়তো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকেন বা 2 জন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকেন, তাহলে উনি 34টা রোগী 16 জন করে দেখতো, তাহলে উনি ভালো করে দেখতে পারতো। কিন্তু যখন 200 জন রোগী হবে, এই 100 জন রোগীকে আপনি যদি 10 মিনিট করে দেখেন, তাহলে তো 1000 মিনিট লাগবে, যেটা আদৌ সম্ভব না। এগুলো সব মিলিয়ে, এবং এইটা যখন হয়েছে যে বাইরে থেকে পরীক্ষা করতে হবে, তখন আশেপাশে যেগুলো ল্যাব আছে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে, তারা এটাকে অর্থ উপার্জনের একটা মোক্ষম জিনিস, সুবিধা হিসেবে নিয়েছে। এবং তারা তখন নিজেদের লোকজনকে পাঠিয়ে, দালাল পাঠিয়ে এখান থেকে, যেহেতু পরীক্ষা করতে পারছে না হাসপাতালে, এত রোগীর তো পরীক্ষা করা যাবে না, আসলে সম্ভব না। আপনি ঢাকা মেডিকেল কলেজে এমআরআই মেশিন যদি 2টা থাকে, চাহিদা হলো 20টা, তো 2টো মেশিন দ্বারা কি হবে বলেন? হয় না। এগুলো সব মিলিয়ে তখন দালালরা ঢুকে পড়ে, এবং ডাক্তাররাও বাধা দিতে পারে না এই কারণে যে ডাক্তাররা তো সরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করতে দিতে পারছে না, বরঞ্চ তারা ধীরে ধীরে ওই সিস্টেমের মধ্যে ঢুকে পড়ছে যে বাইরে থেকে লোকজন আসবে, এসে রক্ত নিয়ে যাবে, যে ল্যাবরেটরি থেকে রেজাল্ট দিয়ে যাবে, সেটা দিয়ে ওনারা চিকিৎসা দেবে। এগুলো সব মিলিয়ে আসলে আমাদের এই হাসপাতালের অব্যবস্থাপনা বা আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে, এটা একদিনে হয়নি, এটা ক্রমাগত সময়ের মধ্যে হয়েছে। তবে এখন যদি এগুলো দূর করতে হয়, এগুলো যদি থেকে আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের হাসপাতালটাকে পুরো একদম নতুন করে সাজাতে হবে। আমি ডাক্তার বেনজির আহমেদ আবার আপনার কাছে আসবো। আমি একটু ডাক্তার লেনিন চৌধুরীকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, ডেঙ্গুর উদ্যোগ কি, সমাধানের উদ্যোগ কি, সেটি মানে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব। কিন্তু এই যে মাত্রাতিরিক্ত রোগী এবং হাসপাতালগুলোর অব্যবস্থাপনা এবং এর ফলে যে ভোগান্তিগুলো সাধারণ রোগীদেরকে ভুগতে হচ্ছে, এবং আমরা সরকারি স্বাস্থ্যসেবা থেকে বিমুখ হয়ে গিয়ে যাদের ক্যাপাবিলিটি আছে তারা দেশের বাইরে চলে যাচ্ছে, যাদের নাই তারা হয়তো ওই ধুকে ধুকে মরছে। তো এটা সামগ্রিকভাবে দেশের জনস্বাস্থ্যের উপর কিন্তু এক ধরনের প্রভাব পড়ছে। আপনি কিভাবে দেখছেন এই যে বরাদ্দ বেড়েছে, কোন কোন জায়গাগুলোতে সরকারের আসলে এখন মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জোর দিতে হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বেড়েছে কত দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার পরামর্শ হচ্ছে জাতীয় যে মোট উৎপাদন জিডিপি তার 5% সম অর্থ স্বাস্থ্য খাতে বরাদ্দ করে, এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও রয়েছে তারা ধাপে ধাপে 5% যাবে। এবং এবার তারা যে বরাদ্দটা করেছে জিডিপির মানে মোট দেশজ উৎপাদনের 1% কিঞ্চিত বেশি। এখন এই বেশিটা আমরা কিভাবে কাজে লাগাবো, তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন এর অর্ধেক পরিমাণ অর্থ বরাদ্দ ছিল তখনও আমাদের স্বাস্থ্য বিভাগের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা ছিল না সেই অর্থকে কাজে লাগায়। অর্থাৎ সেই সক্ষমতা গড়ে তোলার জন্য যে পথ নকশা বা রোডম্যাপ থাকা দরকার সেটা কিন্তু এখনো আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে পাইনি। আমাদের প্রত্যাশাটা কি? দেখুন, বাংলাদেশে এখন মানুষ যে চিকিৎসা নেয় সরকারি বেসরকারি সব মিলে, তো সেখানে ব্যক্তির নিজের পকেট থেকে বা আউট অফ পকেট যে খরচটা সেটি বাড়তে বাড়তে প্রায়
79% কাছাকাছি চলে গিয়েছে। একসময় 72 ছিল, 75 ছিল, 76 ছিল, এখন 79% সর্বশেষ একটি সমীক্ষায় দেখলাম। তার মানে 100 টাকা চিকিৎসায় খরচ হলে সরকার দিচ্ছে 21 টাকা, ব্যক্তি মানুষ দিচ্ছে। এবং এই চিকিৎসার খরচ মেটাতে গিয়ে প্রতি বছর 60 থেকে 65 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। লক্ষ্য করুন তাহলে কোন কোন খাতে বেশি খরচ হয়। একটি সরকারি হাসপাতালে একজন রোগী গেল, তার 3টি অংশ, তো একটি হচ্ছে ডাক্তার দেখানো, সে ডাক্তার দেখানোটা সে ফ্রি দেখাতে পারলো, অর্থাৎ ওখানে কোনো টাকা দিতে হলো না। ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষা তাকে দিচ্ছে তার প্রায় 90% বেশি বাইরে থেকে করাতে হচ্ছে। লক্ষ্য করুন যে ঔষধ দিচ্ছে তার 86% মতো কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, সরকারি সেবাটা একেবারেই অপ্রতুল। এবং সেই সেবা নিতে গিয়ে ঢাকা মেডিকেলের আউটডোরে বা অন্য সরদি মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে যে মানুষটি দাঁড়িয়ে আছে, একজন ডাক্তার 150 বা 200 বা 200 রোগী দেখছে, সেখানে সে রোগীটি মানুষের জন্য যে সম্মানটুকু দেওয়া উচিত সেই সম্মানও পাচ্ছে না। সে ডাক্তারকে দেখছে না, ডাক্তার তাকে দেখছে, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায়। তাহলে করতে হবে কি, এই দেশের 18 কোটি মানুষ, তাদেরকে এই 18 কোটি মানুষের মধ্যে কত ভাগ মানুষকে সরকার এর পক্ষ থেকে জন অর্থে পাবলিক মানিতে পরিপূর্ণ স্বাস্থ্যসেবা হবে তার একটি আকৃতি ঠিক করতে হবে। কারণ চাইলেই আমরা 18 কোটি মানুষকে সরকারি অর্থে দিতে পারবো না। ধরুন আমাদের দরিদ্র মানুষের সংখ্যা 20% মতো, তাহলে প্রথম শর্তটা হওয়া উচিত এই 20% মানুষকে সরকার পরিপূর্ণ স্বাস্থ্যসেবা দেবে। সেটি হেলথ কার্ডের মাধ্যমে দেবে না ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেবে, সেটি সরকার স্ট্র্যাটেজি ঠিক করুক। দ্বিতীয় হচ্ছে যে মানুষগুলো দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে, তো দরিদ্র না হওয়া থেকে। তাহলে তাদের ব্যাপারে একটা বিশেষ ভাবনা ভাবতে হবে। তৃতীয়ত হচ্ছে যে নাজুক মধ্যবিত্ত শ্রেণী, তাদের জন্য কিছুটা জন অর্থ থেকে ভর্তুকি দেওয়া হবে, কিছুটা ব্যক্তি নিজে দেবে, এই দুইয়ের সমন্বয়ে। তো এটি করতে গেলে তো একটা পরিপূর্ণ স্বাস্থ্যসেবা পরিকল্পনা প্রণয়ন করা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে কোনো পরিপূর্ণ স্বাস্থ্য সেবা পরিকল্পনা করা হয় নাই। দ্বিতীয়ত দেখেন, চিকিৎসা সেবা বা স্বাস্থ্য সেবা হচ্ছে একটা টিম ওয়ার্ক, দলীয় কাজ, ফুটবলের মতো বা ক্রিকেটের মতো। একজন ডাক্তার যদি থাকে তার সাথে 3 জন নার্স থাকতে হবে, সাথে সহযোগী আরো 5 জন টেকনোলজি বা টেকনিশিয়ান থাকতে হবে। অর্থাৎ মোট 9 জন দ্বারা প্রাথমিক স্বাস্থ্যসেবার টিমটা গঠন করা হয়। একজন ডাক্তার, 3 জন নার্স, 5 জন টেকনোলজি বা টেকনিশিয়ানস। এখন বাংলাদেশে ধরুন রোগী দেখছে এমন ডাক্তারের সংখ্যা 90,000-এর মতো, তাহলে নার্সের সংখ্যা 2 লক্ষ 70,000 থাকা দরকার, কিন্তু গভর্নমেন্ট তো মাত্র 60,000-এর মতো চাকরি দিয়েছে, আর কই? এবং টেকনোলজিস্টের সংখ্যা, এই যে জনবল সংকট একটি 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 সমস্যা আপনি মানে চিহ্নিত করেছেন ডাক্তার লেনিন চৌধুরী। আমি বিরতির পরে এসে আসলে আপনাদের কাছে আলোচনায় ফিরে আসি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছে দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ডেঙ্গু আতঙ্ক উদ্যোগ কি বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আলোচনা দেশের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা খাত, বিভিন্ন বিষয় নিয়ে চলে গেছে। আমি আলোচনায় ফিরে আবারও আসতে চাই, সেটি হলো ডাক্তার বেনজির আহমেদ, আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই, ডেঙ্গুতে ফিরে যেতে চাই, যেহেতু ডেঙ্গু এখন একটা মানে রেড সিগন্যালের জায়গাতে আছে। সো সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং উদ্যোগটা কি, ডেঙ্গু কমাতে হলে মশা তো আর ঘরে ঘরে মেরে বেড়ানো সম্ভব হবে না, কিন্তু এই যে মশক নিধন কর্মসূচি যে বিষয়টি রয়েছে, সেখানে ভালো মানের ওষুধটা ব্যবহার হচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে, কিংবা এই মানে আক্রান্ত হওয়ার পরে সেই রোগীটি ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলোর দিকে আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে। সরকারের উদ্যোগগুলো কি হতে পারে বলে আপনি মনে করেন, ডাক্তার বেনজির আহমেদ? ধন্যবাদ। জুন মাসে আমাদের যে ডেঙ্গু রোগী হলো
সেটা আমাদেরকে একটু শঙ্কিত করে তুলেছে। মে মাসের চেয়ে জুন মাসে অনেক বেশি ডেঙ্গু রোগী হয়েছে এবং মারাও গিয়েছে অনেক। এটা হলো একটা দিক। তার মানে হলো যে আমাদের উদ্বেগ তৈরি হয়েছে এবং যেভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতটা ডেঙ্গুর যে বাহক এডিস মশা তার প্রজননের জন্য অত্যন্ত সহায়ক। অর্থাৎ একটু বৃষ্টি হবে, এই বৃষ্টির পানি বিভিন্ন পাত্রে জমে থাকবে, সেখানে ওরা ডিম পারবে, কিংবা আগে থেকে ডিম পাড়া আছে, সেই পানিটা হলে ডিম থেকে বাচ্চা হবে, তারপর তারা কামড় দেবে এবং ডেঙ্গু ছড়াবে। তখন এই যে এতগুলো বেড়ে গেল, তার মানে দুটো জিনিস ঘটছে। একটা হলো এডিস মশা বেড়ে গেছে, এটা থেকে প্রমাণিত। এডিস মশা না বাড়লে এত রোগী হতো না। 2 নম্বর হলো যে ভাইরাসটা আছে, এডিস মশায় ভাইরাস না থাকলে তো ছড়াবে না, তার মানে ভাইরাসটা না থাকলে তো ডেঙ্গু হতো না। তাহলে ডেঙ্গু যে এত বেড়ে গেল এই 1 মাসের মধ্যেই, তার মানে হলো যে এখন ভাইরাসটাও যথেষ্ট আছে। তো বাহক এবং ভাইরাস দুটোই যদি থাকে এবং এটা যদি এইভাবে আরও বাড়তে থাকে ক্রমাগতভাবে, তাহলে আমাদের ডেঙ্গু একটা অসহনীয় অবস্থায় চলে যাবে। ডেঙ্গির একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, যেটা আমাদের মাথায় আসছে না এখনো। মানে ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে না, তো গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো শহর থেকে এখন ডেঙ্গু গ্রামে গিয়েছে। এটা বিরাট একটা পরিবর্তন। গত 26 বছর ধরে ডেঙ্গু মূলত ঢাকা সিটি বা বড় বড় শহরগুলোর রোগ ছিল, কিন্তু গত কয়েক বছরে ধীরে ধীরে এটা গ্রামে বাড়ছে এবং এখন ঢাকা শহরের চেয়ে গ্রামে রোগী অনেক বেশি। এবারেও যেরকম ধরেন বরিশাল বিভাগে সর্বোচ্চ রোগী বরিশাল বিভাগে, ঢাকা শহরের মতো আর না। এখন এডিস মশা নিয়ন্ত্রণে গত 26 বছর ঢাকা সিটি কর্পোরেশন দুটো, নর্থ সাউথ, চিটাগাং আরও 2-4টা সিটি কর্পোরেশন আছে, তারা কিছুটা উদ্যোগ নিয়েছে এবং তাদের কিছু অভিজ্ঞতা আছে, তাদের কিছু এক্সপার্টাইজ আছে, তারা কিছুটা পারে। কিন্তু এর বাইরে যেগুলো, সেখানে এটা ব্যবস্থা নেই বললেই চলে। তাহলে আমাদের এখন যেটা আপনি যেটা বলছেন যে সরকারের কি করণীয়, এখন তাহলে আমাদের শুধু সিটি কর্পোরেশন কি করণীয় বললে হবে না, আমাদের বলতে হবে যে সিটি কর্পোরেশনের বাইরে যে পৌরসভাগুলো আছে, এমনকি ইউনিয়ন পরিষদ, তারা কি করবে। তারা যদি না করে, তাহলে ধরেন ওই গ্রামে একটা রোগী হবে, গ্রামে 10টা রোগী হবে, একটা উপজেলায় রোগী হবে, জেলায় রোগী হবে, এবং তার সামগ্রিক যে সংখ্যাটা, সেটা ঢাকা মহানগরীতে যদি আমরা 2 কোটি মানুষ ধরি, আর সারা বাংলাদেশে যদি ঢাকার বাইরে 16 কোটি মানুষ থাকে, তাহলে আপনি 2 কোটিতে যদি 1 লক্ষ রোগী হয়, তাহলে 16 কোটিতে কত লক্ষ রোগী হবে আপনি চিন্তা করে দেখুন। মানে বিশাল ব্যাপার হবে। আপনি আরেকটা কথা সাথে এনেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চিকিৎসার কি হবে। ডেঙ্গুর চিকিৎসাটা, বিশেষ করে জটিল ডেঙ্গুর চিকিৎসাটা ঢাকাই সর্বোচ্চ, সবচেয়ে ভালো। ঢাকার বাইরে আর এত ভালো নেই। আর ছোট শহরগুলোতে এটা নেই বললেই চলে, নানা কারণ। ওই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, রোগী অত্যন্ত বেশি, ডাক্তার কম, নার্স কম, তাদের পক্ষে এই যে সর্বোচ্চ মানের সেবা দেয়া, এটা সম্ভব না। তাহলে গ্রামে যদি ডেঙ্গু রোগী অনেক বেশি হয়, তাহলে গ্রামগুলোতে যদি চিকিৎসা আবার না থাকে, তাহলে যেটা দাঁড়াবে, আনুপাতিক হারে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। তাহলে রোগীর সংখ্যাও যদি বেড়ে যায় এবং আনুপাতিক হারে যদি মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, তাহলে মোট মৃত্যুর সংখ্যা অনেক বেশি হবে সামনের দিনগুলোতে। আরও একটা কথা যেটা ডক্টর লেনি চৌধুরী বলেছেন আগেই, যে আমাদের মানুষরা বিত্তহীন হয়ে যাচ্ছে, মানুষের দারিদ্র বেড়ে যাচ্ছে। তাহলে এই ডেঙ্গির কারণে একেবারে আমরা হয়তো কিছুদিন পরে, 2-4-5 বছর পরে একেবারে হিসাব করে বলতে পারবো যে কত মানুষ দরিদ্র হয়েছে শুধু এই ডেঙ্গু রোগী হওয়ার কারণে, ডেঙ্গু রোগ হওয়ার কারণে। এবং আমি একটা জিনিস ইদানিং বলছি, সবার মাথায় নিয়ে আসতেছি, যে ঢাকায় 26 বছর হলো ডেঙ্গু আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন এমনিতেই হতে 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 আমরা সবাই 3-4টা ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছি, সুতরাং আমাদের আর ডেঙ্গু হচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে তা না, ঢাকার বাইরে এখনো অনেক লোকের ডেঙ্গু হয়নি। তাহলে যদি ঢাকায় 26 বছরে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, যেখানে সক্ষমতা একটু বেশি, তাহলে সক্ষমতা কম গ্রামে, তাহলে তাদের 30 বছর 40 বছর লাগবে। তাহলে আমি ভাবছি আগামী 30-40 বছর ডেঙ্গু গ্রামের জন্য একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ আপনাকে। আমি একটু ডাক্তার লেনিন চৌধুরীর কাছে চলে যেতে চাই, তার পরামর্শটা জানতে চাই। এই মুহূর্তে আমাদের উদ্যোগটা কি হবে? আমাদের উদ্যোগ তো 2 পর্যায়ের। একটা হচ্ছে ডেঙ্গুর যে বাহক এডিস মশা, তাকে ধ্বংস করতে হবে। 2019 সনে ডেঙ্গু মহামারীর মধ্য দিয়ে একসময় ডেঙ্গু যেটি শহরে রোগ ছিল, সেটি কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে,
আগে শুধু বৃষ্টির সময়ে মৌসুমে ডেঙ্গু হতো, এখন সারা বছর হয়। তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রথম কাজটি হতে হবে একটি মশা নিয়ন্ত্রণ নির্মূলের জন্য একটা কেন্দ্রীয় পরিকল্পনা করতে হবে, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। সেই কেন্দ্রীয় পরিকল্পনায় রাজধানী ঢাকা, বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ সবাইকে যুক্ত করতে হবে। সারা দেশে 2 থেকে 3 দিনের মশার বাসস্থান, মশার প্রজনন স্থল এবং মশা প্রাপ্তবয়স্ক মশা বা উড়ন্ত মশা এবং মশার শুককিট বা লার্ভা, এগুলোকে ধ্বংস করার জন্য 2 থেকে 3 দিনের একটি যুগপৎ কর্মসূচি রাজধানী থেকে সারা দেশে করতে হবে এবং সেখানে এটি পরিষ্কার করে ওষুধ দিতে হবে, যে ওষুধটি কার্যকর, সারা দেশে কার্যকর বলে প্রমাণিত হবে। এবং এটি বিশাল কর্মযোগ্য করার জন্য শুধু স্থানীয় সরকারের লোকজন নয়, স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকারের লোকজন, সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, ছাত্র, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক কর্মী সবাইকে নিয়ে এই কাজটি করতে হবে, যেটি একসময় করা হতো অনেক আগে। তো যদি এটি করা যায় তাহলে পরপর 2 থেকে 3 দিন যদি মশার বাসস্থান, প্রজননস্থল ধ্বংস করা যায় এবং মশা মারার কার্যকর ওষুধ ছিটানো যায়, তাহলে কিন্তু মশার একটি বড় অংশকে আমরা নির্মূল করতে পারবো। এরপরে হট স্পট যেগুলো, অর্থাৎ যেসব জায়গায় ডেঙ্গু বেশি হচ্ছে, সেই জায়গাটাকে অনুমান করে বৃত্তাকারে ঘিরে ফেলতে হবে। ঘিরে সেখানে আবার একটি নিবিড় মশার বাসস্থান, মশার প্রজনন স্থল, মশার উড়ন্ত মশা বা প্রাপ্তবয়স্ক মশা এবং শুককিট বা ডিম ইত্যাদি ধ্বংস করার জন্য উদ্যোগ নিতে হবে। আমরা দেখুন, ইতিমধ্যেই কিন্তু আমরা কীটতত্ত্ববিদরা ঢাকার মতো জায়গায় যে সম্প্রতি যে পরীক্ষার ফলাফলটা ঘোষণা করেছে, আমরা দেখেছি এবারও কিন্তু প্রচুর এডিস মশার ব্রুটো প্রোটোকল বলে সেই অনুযায়ী প্রচুর মশার কিন্তু ফলন হবে এবার। এবং আমরা জানি কোন কোন জায়গায় সবচেয়ে বেশি প্রজনন হয়। যেমন ধরুন, একটি নির্মাণাধীন বাড়ির নিচের যে ফ্লোরটা থাকে আন্ডারগ্রাউন্ড, সেখানে জমে থাকা পানি, অথবা বহুতল ভবনের নিচে জমে থাকা পানি সবচেয়ে বেশি হচ্ছে, প্রায় সম্ভবত আমি যদি ভুল না করি 47% মতো। এইভাবে যেসব জায়গায় হচ্ছে, যেখানে গাড়িকে ডাম্পিং করা হয়, গাড়ির মানে ভাঙা গাড়ি রাখা হয়, সেখানে এর বাইরে তো পানি জমে থাকার ইত্যাদি রয়েছে। বা আবাসিক এলাকায় বা বাড়ির ভেতরে সম্ভবত কম বেশি 17% মতো ইডিস মশা লার্ভা পাওয়া গিয়েছে। তাহলে যে কাজটা করতে হবে, আমরা যে সমীক্ষা থেকে ফলটা পেয়েছি এর উপর ভিত্তি করে কিন্তু কাজটা আমরা সাজাতে পারি, বাসস্থান কোথায়, আবাসস্থল কোথায়। এবং একই সাথে আমরা জানি মহামারীর সময়ে ডেঙ্গুর আবাসিক ধরনের মশার, যেটি ডেঙ্গু বেশি ছড়ায়, তার বাইরে কিন্তু বুনো ধরনের মশা বা এডিস অ্যালবোপিক্টাস, এটিও ডেঙ্গু ছড়ায়। সেটি থাকে হচ্ছে বাড়ির চারপাশের ঝোপঝাড়ে, গাছের কোটরে। অতএব এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। আমরা যখন জানি কোন জায়গাটা পরিষ্কার করতে হবে, কোথায় মশা জন্মায় এবং কার্যকরী ওষুধ পৃথিবীতে পাওয়া যায়, সেটাকে এনে যদি আমরা এই কাজটা শুরু করতে পারি একসাথে আমি বলছি এই কারণে যে আমি ঢাকায় করলাম, ঢাকার সীমানার 100 গজ পরে যে আরেকটি উপজেলা বা জেলা রয়েছে, সেখানে তো মশা থাকবে, তারা তো চলে আসবে। এবং ঢাকার ভেতরে যে স্বায়ত্তশাসিত যে অঞ্চলগুলো রয়েছে, যেমন বসুন্ধরা বা এয়ারপোর্ট, এখানেও তো একসাথে করতে হবে। এ কারণেই যুগপৎভাবে সারা দেশে একত্রে মশা মারার অভিযানটা করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু মশার একটি বড় অংশ আমরা নির্মূল করতে পারব। দেখুন, ঢাকাতে আমরা 26 বছরে মশা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের পাশে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় ঠিকই তো 3 বছরের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করে ফেললো। তাহলে কেন, কিভাবে পারলো তারা, আমরা কেন পারলাম না? আমাদেরকে একটি কাজ করতে হবে, আন্তরিক হতে হবে। মশা মারার ওষুধ কিনতে গিয়ে আমরা ভিন্ন কিছু কিনে এনে মানুষকে দেখানোর জন্য দুপুর 12টার সময় রাস্তার পাশে ফগিং করব, মানুষকে মাছের বাজারে ফগিং করে মানুষের শ্বাস আটকে দেব আর বাহবা নিব যে মশা মারছি, এসব করলে হবে না। এবং আমরা জানি গত অনেকগুলো বছর মশক নিধনের জন্য, মশা মারার জন্য যে কাজগুলো হয়েছে, তার অধিকাংশই, প্রায় 90% বেশি কিন্তু প্রদর্শনবাদী কার্যক্রম ছিল। অতএব প্রদর্শনবাদী কার্যক্রমকে বাদ দিতে হবে। দেখুন, 2019-এ যখন ডেঙ্গুর মহামারী হলো,
সর্বস্তরের বিশেষজ্ঞদের পক্ষ থেকে একটি দাবি উঠেছিল যে ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি, মশা নিয়ন্ত্রণ কর্মসূচি কেবলমাত্র বর্ষাকালের জন্য থাকবে না, এটি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সারা দেশে সমানভাবে চলতে থাকবে, যেন একটি মশাও বাচ্চা তোলা, ডিম পাড়া বা কোনো মানুষকে কামড়ানোর সুযোগ না পায়। কিন্তু যে লাউ সেই কদু রয়ে মানে এখানে গেছে। কি পরিকল্পনার অভাব, মানে আমরা এখন পরিকল্পনা পর্যন্ত হচ্ছে কোনো না? পরিকল্পনা করিনি সারা আচ্ছা। দেশে। 2019-এর পরে যখন ডেঙ্গু সারা দেশের রোগে এবং সারা বছরের রোগে পরিণত হলো, আমরা তখন থেকে আজকের দিন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের কোনো একটি কেন্দ্রীয় পরিকল্পনা করা হয় নাই। তাহলে আপনি কাকে মারবেন, মশা কোথায় যাবে? অথচ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। লোকজন মশা নিয়ন্ত্রণের জন্য একদল তো ফ্লোরিডা গিয়ে, আমেরিকার ফ্লোরিডা থেকে ঘুরে এসেছিল, আরেক দল প্রস্তাব পাঠিয়েছিল। এই জাতীয় নির্লজ্জ কাজ হচ্ছে, কিন্তু মশা মারার সঠিক কাজটি হচ্ছে না। এই কারণেই আমরা বলি কেন্দ্রীয়ভাবে একটি পরিকল্পনা, সারা বছর সেই পরিকল্পনাকে জারি রাখা, বাস্তবায়িত করা এবং জনসাধারণকে যুক্ত করে গ্রাম গঞ্জে, উপজেলায়, শহরে, রাজধানীতে মশা মারার অভিযান যুগপৎ শুরু করা। যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ এবং ডাক্তার লেনিন চৌধুরী, দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই যারা শুনেছেন, যারা আজকের এই পর্বটি দেখেছেন, তাদের কাছে নিশ্চয়ই এটি একটি উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন দেশ সম্প্রতিকে। আজকের মতো শেষ করতে চাই। শুভরাত্রি।